তাদের মধ্য থেকে বিশেষ করে 17 ডিসেম্বরের পরে থেকে প্রচুর পরিমাণে মানুষ জামাতের মধ্যে আসছে, রুজু করতেছে, তারা ফিরে যাইতেছে এবং আহলে হক আলেমদের সাথে তারা মিলতেছেন। অতএব আপনি নিরাশ হবেন না, ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আখলাক টিভি দিন কায়েমের চেষ্টা করে, তারা যত গালিগুলোচি করুক, যত চেষ্টাই করুক আখলাক টিভির বিরুদ্ধে বা যে কোনোভাবেই করুক না কেন, তারা সফল হতে পারবে না। যাদের হাতের মিডিয়াটা একটু অ্যাক্টিভ, যারা একটু ফেসবুক পেজ টেজ আছে, যাদেরই যাই যা আছে, ওনারা এটার মাধ্যমে আম জনতা যারা আছেন, ওনাদের অনুসারী যাদেরকে জমা করছেন, তাদেরকে 100% মিসগাইড করছেন। তবে এনাদের আলেম বিদ্বেষিতা অনেক আপার লেভেলের, যেটা খুব সহজে আম জনতা বুঝতে পারে না। এটা আছে, এটার ডকুমেন্টও আছে। ওলামা একরামের উপরে যদি এই কাজের জিম্মাদারি তারা এরকম ওরা বিরক্ত মনে করে, তাহলে অবশ্যই মুসলমানের একটা জীবন, এটা হচ্ছে পরকালের জীবন, এটা দুনিয়ার জীবন না। তারা কখনো এর বাতিলের সাথে মাথা নত করেও নাই, করবেও না। আমাদের যা করা দরকার আল্লাহর জন্য আমরা করব। আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী, আমার দেশের বাড়ি নীলফামারী, গ্রামের বাড়ি। এখন আমি আছি সাভার জেলায়। আপনার নাম মোহাম্মদ শাহজাহান আলী, আপনার জেলা হলো নীলফামারী, আপনি থাকেন ঢাকা জেলা সাভার থানায়। এখন আমি আমাদের জেলার যে ছাত্রপন্থীর যে কর্মকাণ্ড গুলো, আমরা তো এক সময় প্রথমে একসাথেই কাজ করছিলাম। জি জি। মূলত যখন বিষয়টা এরকম গন্ডগোল হয়ে গেছে, জি 17 সালে 18 সালে, সেই সময় আমাদের নীলফামারীতে দারুল উলুম এবং নিজামুদ্দিনের একটা জামাত আসছিল, বুঝছেন, প্রায় 14 জনের জামাত। সেই জামাতটাতে যে 2-3 জন সাথী ছিল, ওনারা জোর করছে, আমরা মেহনত করছি সবাই মিলে, এবং কি ওই জোরের মধ্যে আমরা সবাইকে একত্রিত করার চেষ্টা করছি। ওই সময় এটাইতে কিছু সাথী আসে নাই, ওদেরকে অনেক চেষ্টা করছে, ওনারা বাড়ি থেকে পলাই বেড়াইছে। মানে আপনার ওখানকার স্থানীয় মানুষেরা যারা ইতাতি, ওনারা মিলার জন্য বসে নাই, এড়ায় গেছেন। এবং যে সাথীগুলা নিজামুদ্দিন থেকে আসছিল, তারা বলছে যে ভাই আমরা তো ইন্ডিয়া থেকে আসি, নিজামুদ্দিন থেকে আসছি, আমাদের যে মুরব্বী গুলা, আমরা তো এখন ঘর বাড়ি ছাড়ছি, এর আগেই আমাদের মুরব্বী আরো সে সময় 18 সালের ঘটনা, আরো 3-4 বছর আগেই আমাদের মুরব্বী ইব্রাহিম দৌলা সাহেব, আহমেদ লাট সাহেব, উমর ফারুক সাহেব, ওনাকে বুঝার যে চেষ্টাগুলো করছে উনি বোঝেন না। এই কারণে আমাদের মুরব্বীরা সারা বিশ্বের মধ্যে তারা ঘর বাড়ি ছাইরা সাদের বিভ্রান্তি গুলা সারা দুনিয়ার মধ্যে মানুষকে বোঝানোর জন্য তারা ঘর বাড়ি ছাইরা দিছে। আমরাও আজকে নিজামুদ্দিন থেকে আপনার এই বাংলাদেশে আসছি। আমি একজন সাহেবের খাদেম ছিলাম, সেই 18 সালের ঘটনা। আর ওনারা বলে নিজামুদ্দিনে কোনো সমস্যাই হয় নাই। না, ওনারা এটা যা বলে এটা মূলত ওনারা ভুল বলেন। নিজামুদ্দিনের সমস্যা হয়েছে, নিজামুদ্দিনের মারামারিও হয়েছে এবং নিজামুদ্দিন অনেক মতানৈক্য হয়েছে। নিজামুদ্দিন থেকে আহমদ লাট সাহেব, তারপরে আপনার ইব্রাহিম দৌলা সাহেব, এই হজরতেরা যে বের হয়ে গেছেন, এইগুলো ঘটনা চাপা দেওয়ার, ধামা চাপা দেওয়ার কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় ব্যাপার কি, আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই বিষয়ে আমি আগে অত বেশি খেয়াল করতাম না, প্রয়োজনও মনে করিনি। কিন্তু এদেরকে নিয়ে কাজ শুরু করার পরে, এদেরকে বলতে এই দুইটা গ্রুপকে নিয়ে কাজ শুরু করার পরে তাবলিগ পারপাস, তখন অনেক কথা আমার কাছে আসছে এবং অনেক কিছু আমি জানতে পারছি। তো আমি যেটা জানছি সেটার সামারি এটা হতে পারে, অনেকগুলো কথা, তার মধ্যে একটা সামারি এটা যে মূলত ওনারা নিজামুদ্দিনের নাম বললেও ওনারা নিজামুদ্দিনকে ফুললি অনুসরণ করে না, 100% অনুসরণ করে না। এটা যদি আমাকে কেউ চ্যালেঞ্জ করে তাহলে আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত জবাব দিতে বাধ্য। এবং নিজামুদ্দিনের সাথে যদি আমাকে বসায়, মানে ফোন কনভারসেশনে বা গিয়ে এনিওয়ে কোনো না কোনোভাবে আমি শেখানো, অর্থাৎ আমি যদি সাদ সাহেবের সাথে কথা বলি অথবা নিজামুদ্দিনের দায়িত্বশীলদের কারোর সাথে কথা বলি, তাহলে আমি এটা প্রমাণ করে দিতে পারবো যে এনারা যারা বাংলাদেশে আছেন নিজামুদ্দিনের কথা বলেন, এনারা নিজামুদ্দিনকেও মানেন না। তার মানে টঙ্গীর মাঠে আরে নিজামুদ্দিন দিল্লি বহুত দূর কি বাত হয়, ওটা তো অনেক বড় ব্যাপার। এই বাংলাদেশের এই ঘটনার পর, অর্থাৎ 17 ডিসেম্বর দিবাগত রাতে যে খুন হলো, তার পরের দিন ওনাদের আলেমদের সাথে আমার কথা হয়েছে। ওনাদের আলেমরাই বলছেন যে ওয়াসিফ সাহেবের কথাও এরা শুনে নাই। তো যেখানে তার আমির, বাংলাদেশি আমির ওয়াসিফ সাহেবের কথাই শুনে না, তো তারা নিজামুদ্দিনের কথা শুনবে কিভাবে? নিজামুদ্দিনকে তারা মানে না, তো তারা নিজামুদ্দিনের নাম বেঁচে খায়। আপনি এটা কনফার্ম বলতে পারেন? এটা আমি ডকুমেন্টের ভিত্তিতে বলবো। যে বলেন। এখন আমি যেটা বলতে চাই, এই 18 সালে যে সাথীগুলো আমাদের জেলায় মেহনত করলো, জি, ওনারা তার মধ্যে 2 জন ছিল সাহেবের একবারে পার্টনার খাদেম। জি জি জি। ওনার খাদেম আসার কারণে, বিভ্রান্তিটা ওখানে হওয়ার কারণে, বাংলাদেশের যাতে মানুষগুলো এই ভুলগুলো বুঝতে পারে, তার খাদেম এসে বাংলাদেশে মেহনত করলো। আমার ইউনিয়ন চাপড়া, আমি পঞ্চপুকুরে চাপড়া মেহনত করলাম, এতাকির সাথীদের সাথে পঞ্চপুকুরে জোর, ওখানে সাথীদেরকে
জোরানো অনেক চেষ্টা করছি এবং তারা ঘর বাড়ি ছাইরা আমরা খুঁজেও পাই নাই, বুঝছেন। এখন এই জিনিসগুলা ওরা বুঝতে চাইতেছে না এবং কি বুঝার কোনো ওদের কোনো মন মানসিকতাও নাই এবং কি এর আগে যে মারামারিটা আমি হুজুর না এখানে যোগ করি, আপনি শোনেন, এই মারামারি থেকে আপনি বলবেন তার আগে আপনাকে আমি যোগ করি, কারণ আপনার এই কনভারসেশন যদি পাবলিশ হয় তাহলে জনগণের জন্য অনেক কিছু জানার থাকবে। সেটা হলো আপনি যে নিরাশ হয়ে যাচ্ছেন, আপনি আপনার কথায় যেটা আমি বুঝলাম, আপনি নিরাশ হয়ে যাচ্ছেন যে এরা বুঝে না, এরা মানতেছে না, বা এরা হক গ্রহণ করে না কেন। আমি আপনাকে মেসেজ দেই যে আমি তো একজন আলেম না, শুধু আমি একজন মিডিয়া পার্সন, সব মিলিয়ে এনাদেরকে নিয়ে কাজ করার ধরুন আমার কাছে অনেক তথ্য আছে। সেই হিসেবে আমি হলফ করেও বলতে পারি তাদের মধ্য থেকে, বিশেষ করে 17 ডিসেম্বরের পরে থেকে প্রচুর পরিমাণে মানুষ রাজাতের মধ্যে আসছে, রুজু করতেছে, তারা ফিরে যাইতেছে এবং আহলে হক আলেমদের সাথে তারা মিলতেছেন। অতএব আপনি নিরাশ হবেন না, ইনশাল্লাহ আস্তে আস্তে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আখলাক টিভি দিন কায়েমের চেষ্টা করে, তারা যত গালিগুলোচি করুক, যত চেষ্টাই করুক আখলাক টিভির বিরুদ্ধে বা যে কোনোভাবেই করুক না কেন, তারা সফল হতে পারবে না। হ্যাঁ, তারা যদি হক হয় সেটাও ফুটে উঠবে, তারা যদি বাতিল হয় সেটা দিনের আলোর মতো মানে মুহূর্তে মুহূর্তে ফুটে উঠবে। আপনি নিরাশ হবেন না। যে আপনি বলছিলেন এই যে মারামারির কথাটা বলেন। আমি যেটা বলতে চাইতেছি, আমাদের প্রথমে যে এর আগে যে মারামারিটা 2018 সালে করছে আমাদের টঙ্গীর মাঠে, সে সময় আমরা আলেমপন্থী সুরাপন্থী যারা ছিলাম, আমাদের কোনো সাথী বাংলাদেশের কোন জেলা থেকে আসে নাই ওই জায়গায় সমাবেশ করার জন্য। ওরা পুরা বাংলাদেশে ওদের এই বছর 2024-এ যেভাবে পুরা বাংলাদেশের সাথীরা নিয়ে আসছে 3 দিন এক চিল্লা, যেখানে জোরের কথা বলে এবং 100% পুরা শিওর। আমি 19 তারিখে বাড়িতে গেলাম, এখান থেকে 18 তারিখে ওরা 17 তারিখে এখানে মারামারি করার পরে মাঠে যখন ঢুকতে পারে নাই বাড়িতে চলে গেছে। আমার একটা ভাইয়ের বউ মারা গেছে, আমি বাড়িতে গেছি এখান থেকে। ওরা এটাকের এক সাথী, উনি এক চিল্লার সাথী, উনি আমার ভাবির জানাজারে আসছে। আসার মাটি দেওয়ার পরে বলতেছে, শাহজাহান জোরে কি তুই ছিলি? তেমন ভাই আমাদের জোর তো আগে হয়ে গেছে, আমাদের তো ওলামা ইকরামের জোর আগে হয়ে গেছে, আমাদের তো কোনো জোর নাই। কয় আমরা জোরে গেছিলাম। ভাই কি অবস্থা, আরে আলেমরা মাথা তাস, কি হইতে কি হয়ে গেল। মানে ভাই আপনি কি জন্য ওখানে গেছিলেন? আপনি তো এক চিল্লার সাথে। আর এইভাবে তো কোনো ঘোষণাও হয় নাই যে 5 দিনের জোর হইবে অথবা ইস্তিমা হইবে। আর জোর করার কথা 20 তারিখ, আপনারা 17 তারিখে ওখানে মারামারি 16 তারিখে রওনা কিভাবে দিলেন? যেখানে আপনাদেরকে 3 দিনের ইস্তেমায় পাওয়া যায় না, 3 দিনের গাড়ি ভাড়া দিয়ে টাকা দিয়ে লোক নেওয়া লাগে, আর আপনারা 7-8 দিনের জন্য গেলেন। আমাদের নীলফামারীর লোক ইস্তেমা আসতে আসতে সকাল 10টায়, শুক্রবার 10টায় পৌঁছিতে পারে না, আর তোমরা 8 দিন আগে ইস্তেমায় যান কি জন্য ভাই? তো কয় ভাই এই অবস্থা, মাঠে তো ঢুকতে দেয় নাই, পরে আমরা চলে আসছি। তারপরে আমি আর এক সাথী আছে, অনেক মেহনত করতেছি এটাদের। আমি আমাদের সাথীদেরকে বলতেছি যে তোমরা ধৈর্য ধরো, কারণ এটা যদি হক হইতো 7 সাহেবের মেহনত, তাহলে 7 সাহেবের সাথীরা এত মেহনত করতো না। আমাদের ওলামা ইকরামের যে মেহনত, আমাদের সাথীগুলো আমরা আমলে ঝুলতে পারি না, কারণ বিভিন্ন ব্যস্ততা। হক থাকিয়া শয়তান তো কিভাবে মানুষের আমল কমাই যায়, আর ওরা এমন পর ওদের জান প্রাণ ছাইড়ে দিয়ে ওরা মেহনত করতে। আমি আপনার সাথে একটু যোগ করি। এই কথা যদি আখলাক টিভি পাবলিশ করে তাহলে ইনশাআল্লাহ জনগণ জানতে পারবে। আপনাকে প্রথমে বলি, এটা আমরা মিডিয়াতে আর কখনো বলি নাই, পার্সোনাল হয়তো বলা হয়েছে দু এক জায়গায়, কিন্তু আমরা মিডিয়াতে বলি নাই। যেহেতু আজকে কল রেকর্ড যেতে পারে সেই হিসেবে আপনাকে বলি, আপনার মাধ্যমে জাতিকেও বলবো। মূলত এরা এই এতাত অংশের যারা দায়িত্বশীল আছেন, বিশেষ করে আলেম ওলামারা এবং যারা মিডিয়া পার্সন, অর্থাৎ মিডিয়া পার্সন বলতে যাদের হাতের মিডিয়াটা একটু অ্যাক্টিভ, যারা একটু ফেসবুক পেজ টেজ আছে, যাদেরই যাই যা আছে, ওনারা এটার মাধ্যমে আমজনতা যারা আছেন, ওনাদের অনুসারী যাদেরকে জমা করছেন, তাদেরকে 100% মিসগাইড করছেন। এটা আমি আখলাক টিভি থেকে ইনশাআল্লাহ মানে লাউডলি বলবো, সর্বোচ্চ পন্থায় সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে, সেটা হতে পারে লাইভ অথবা ভিডিও বার্তা, আমি পরিষ্কার করে বলবো। কি বলবো? যে ওনারা যে কথাগুলো আখলাক টিভির সাথে বলছেন সেটা ওনারা মাঠে কাজে আর কথায় মিল দেখাইতে পারেন নাই, তার মানে ওনারা ফ্রড বাটপাড়ির পরিচয় দিচ্ছেন। ঠিক ওনারা আমজনতাকে বুঝাইছেন যে এইবার তো আমরা মাঠ পাইয়ে যেতেছি, এইবার এই হইতেছে সেই হইতেছে, আমরা 7 বছর সবর করছি, হান কারেঙ্গে তান কারেঙ্গে, মানে বহুত কিছু বলে আমজনতাকে, মানে ওনাদের যে অনুসারী আছেন তাদেরকে মিসগাইড করছেন। এই যে তাদেরকে মিসগাইড করছেন, এটা আখলাক টিভি থেকে যখন পাবলিশ হবে, সেটা ভিডিও বার্তার মাধ্যমে হোক বা লাইভের মাধ্যমে হোক, ডকুমেন্টের ভিত্তিতে আমরা ধরে ধরে দেখায় দেব, তখন দেখবেন ওনাদের অনুসারীরাই দলমত নির্বিশেষে
ফিরে যেতে বাধ্য হবে, আহলে হক ওলামায়ে কেরামের সাথে মিলে কাজ করতে বাধ্য হবে, শুধুমাত্র এই বাটপাড়ির কারণে যে আপনারা আমাদেরকে মিথ্যা কথা বলে এরপরে মাঠে নিয়ে কেন মাইর করাইলেন। আপনারা আলোচনা করেন, কেন্দ্রের সাথে আলোচনা করেন, আলোচনা করার পরে যদি 5 দিনের জোরের অনুমোদন হয়, অর্থাৎ মাঠ যদি আপনি বুঝা পান, ওকে ফাইন, আমরা যাবো, কেন যাব না। কিন্তু আপনি মিসগাইড করবেন, মিথ্যা কথা বলে, দাওয়াতি কাজের কথা বলে পরে যাবেন। আর ওনাদের এই ডিসিশন তো নিজামুদ্দিন থেকে হয় নাই, মাশওয়ারা আসে নাই, 100% কনফার্ম। এমনকি ওয়াসিফ সাহেবও ওনাদেরকে মাঠে যাইতে অনুমতি দেয় নাই। ওনাদের আলেমরা যেটা বলছেন, আমার কাছে ডকুমেন্ট ওনাদের আলেমদের কথা। তো যদি ওয়াসিফ সাহেব যদি অনুমতি না দিয়ে থাকে, আর সাদ সাহেব তো এই গন্ডগোলের পর পরিষ্কার বলছেন, সে বার্তা আমাদের কাছে আছে, তিনি বলছেন যে হুকুমতের কোনো ব্যাপার না, হুকুমতের কাছে আপনারা মানে এটা কোনো ফয়সালা নাই, হুকুমের কাছে যাবেন না। কিন্তু এরা কিভাবে সরকারের কাছে যাইতেছে আর কিভাবে দলবাজি করতেছে, যে কথাটা আপনি অংশ বিশেষ বললেন, মানে আপনি তো একজন প্রত্যক্ষদর্শী। তো সেই হিসেবে আপনার কথার সাথে আমি এতটুকু শুধু যোগ করলাম যে এনাদের অনুসারীদেরকে সম্পূর্ণ মিসগাইড করতেছে, রং ইনফরমেশন দিতেছে, আশার আলো দেখাইছে মিথ্যার উপরে, শুধুমাত্র মিথ্যার উপরে, মিথ্যা ফানুস উড়াইতেছে, আর এই সাধারণ জনগণগুলোকে বিপদগামী করতেছে, মারামারির মধ্যে লেলায় দিতেছে। যে কথাটা আপনি বললেন যে দাওয়াত ও তাবলীগের কাজ, এটার মধ্যে মানুষকে, বর্তমানে মানুষের মধ্যে যে পরিমাণ ফিতনা ফাসাদ, চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, মানে আমজনতা সবার কথা বলতেছি, সেই হিসেবে দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে মানুষ টুকাইয়া পাওয়া যায় না। মানে দোকানে গিয়ে তাশকিল করলে মানুষ এড়াইয়া যায়, ঘুরে যায়, আর সেইখানে আপনি মানে এইভাবে করে লোক জমা করা, এটা আল্লাহ মাফ করুক, আমরা ওই ব্যাপারে মন্তব্য করতে চাই না, কিন্তু ওনাদের দাওয়াতি কাজের মধ্যে যে ফাঁক ফোকর আছে, এটা ইনশাল্লাহ আমাদের কাছে প্রমাণ আছে, আমরা সেটা বলে দেবো ইনশাল্লাহ। আর আমি বললাম যে ভাই 2018 সালে মারামারি করে গেছেন, আমরা পোস্টার টোস্টার বিভিন্ন জায়গায় লাগাইছি, এগুলো আপনারা ছিঁড়া ফেলাইছিলেন। এবং এই বছর যে 5 দিনের আমাদের জোর হয়েছে, 18 সালের যে মারামারির যে ভিডিও ফুটেজ গুলা, যে ছবিগুলা টঙ্গীর মাঠের সব ওয়ালে দোয়ালে লেগা ছিল, আমরা জোরের শেষে একটা ছবি খুঁজি পাই না। এখানকে আসমান থেকে লোক এসে খুনিদের ছবিগুলো ছিঁড়েই ফেলাইলো। কেন আপনারা ছবিগুলো উঠেছেন? যদি খুন না করেন, অপরাধ না করেন, পুরো টঙ্গীর মাঠে একটা ছবি পাই না কেন আমরা? জি জি জি, আমাদের মারামারির যে ভিডিও ছবিগুলো, আমি তো জোরে ছিলাম, দেখলাম যে এই মারামারির ছবিগুলো আমার ভাতিজা নীলফামারীও নিয়ে গেছে, পুরো টঙ্গীর মাঠে সব দিকে এই ছবিগুলো লাগানো ছিল। ওরা কিভাবে এই ছবিগুলো, কি জন্য, কোন কোন কারণে, কি যে প্রশাসনিক কোন নিয়ম, প্রশাসনের লোক ছিড়ছে না কে ছিড়ছে, কি জন্য ছিল, তাদের কাজটা কি, মানুষকে কি বুঝাইতে চাইছে যে এগুলা যদি না ছিড়ে এগুলো প্রকাশ হয়ে যাবে। জি জি জি, সত্য তো ভাই ঢেকে রাখা যায় না। যে অপরাধী, আমরা কিন্তু আকলা টিভি থেকে পরিষ্কার করে বলতেছি, আমরা কোনো দলের নাম নিব না, আমাদের বক্তব্য হলো যে অপরাধী। জি জি বলেন। আমি সরকারকে একটা কথা বলতে চাই যে ওলামা একরামের উপরে যদি এই কাজের জিম্মাদারি তারা এরকম ওরা বিরক্ত মনে করে, তাহলে অবশ্যই মুসলমানের একটা জীবন, এটা হচ্ছে পরকালের জীবন, এটা দুনিয়ার জীবন না। তারা কখনোই বাতিলের সাথে মাথা নত করেও নাই, করবেও না। আমাদের যা করা দরকার আল্লাহর জন্য আমরা করব। না, ওলামায়ে কেরাম তো তাদের জায়গায় ঠিকই আছে, ওলামায়ে কেরাম তাদের জায়গায় মনে করেন যে লাউডলি তারা স্পষ্ট এবং স্ট্রংলি তারা বলে যাচ্ছেন, তারা মোটেও ছাড় দিবে না, মোটেও ছাড় দিবে না, মানে দিন কায়েমের জন্য, হক জিন্দার জন্য, হক বাতিলের পার্থক্যের জন্য তারা তাদের মতো কাজ করে যাবে, ওইটা তাদের জিম্মাই আছে, তারা তাদের মতো করবে। আমরা যারা মিডিয়াতে টুকটাক যারা আমরা আছি, আমরাও আমাদের মতো করে যাব, এবং ওনাদের সাথে আমাদের যে লেনদেন, অর্থাৎ ওনাদের সাথে আমাদের যে কথাবার্তা, আমরা ইনশাল্লাহ সেটা সেই গতিতেই ঠিক আছে। আমরা ওনাদের সাথে আশার আলো দেখাই নাই, আর ওনাদের কাছে মিথ্যাও ইনফরমেশন দিই না, বরং ওনারা যে কথাবার্তা বলেছে, ওনাদের কথায় কাজে আমরা মিল পাই নাই। ওনারা জাতির সাথে যে প্রতারণা করতেছে সেটা ইনশাল্লাহ আমরা প্রমাণ করে দেবো। যেমন ওনাদের আলেমরা যে কথাগুলো আমাদের সাথে বলছে, সেটা কিন্তু আমাদের ওনারা কাজে ফিল্ডে মিল পাই নাই। তাহলে কি দেখা গেল যে ওনাদের আলেমদেরকেই কিন্তু ওনাদের অনুসারী যারা, মানে যারা বিপদগামী, যারা এই মানে সংঘাত ছড়ায়, তারা কিন্তু ওনাদের আলেমদের কথাগুলো মানতেছে না। কারণ ওনাদের আলেমরা আমাদের সাথে যে কথাগুলো বলছে সেটা হলো শান্তির কথা, কিন্তু মাঠে যে কাজ ওনাদের অনুসারী করতেছে সেটার সাথে শান্তির ন্যূনতম কোনো সম্পর্ক নেই, সেখানে খুন খারাপি। অতএব ওনাদের কথায় আর কাজে মিল পাই না, এটা আমরা প্রমাণ করে দেবো, এটা আমরা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। আমি একটা জিনিস বলতে চাই, 2018 সালে একটা ইতাকির জামাত রাজশাহী না নওগাঁ জেলা থেকে আমাদের নীলফামারীতে সফর করলো ছাত্র জামাতে। ওখানে স্টুডেন্ট ছিল আর মুরব্বী ছিল কয়েকজন ইতাকির। তা আমি ওই জামাতটা আর এক ইউনিয়নে গেছে, ওখান থেকে ছাত্র জামাত তো একটু নসরতের জন্য আমাদের মসজিদে নিয়ে আসলাম পাশাপাশি। তো অত গুরুত্ব সে সময় ছিল না যে ছাত্ররা আইসে আল্লাহ রাস্তায় তাদেরকে এরকম নিজের বাড়িতে একটা মূল ছিল, এটাই জবে করে 15-16 জন মানুষের মেহমানদারি আল্লাহ রাস্তায় যায় যে একটা বুঝ এটা করাইলাম। করার পরে এক সাথী আমাকে একটা, ওরা তো স্টুডেন্ট বোঝে, পরে আমাকে বলতেছে যে শাহজাহান ভাই আপনারে আমি কিছু পরামর্শ করতে চাই। তেমন কি পরামর্শ? ওনার নাম হচ্ছে মেহেদি হাসান।
তা কইতেছে যে আমি তো ছাত্র জামাতে এখানে আসছি, আসলে আসার পরে আমার তো এখানে আর থাকাই যাইতেছে না। আমি তো জানি না যে তবলিগ জামাতের এই অবস্থা দুই ভাগে বিভক্ত হয়েছে। আর আমাদের যে আমির সাহেব যিনি জিম্মাদার, মানে ওদের মেহনতটা হইতেছে মানুষ কিভাবে ওলামা একরাম বিদ্বেষী হয়ে যায়। 3 দিনের জামাতে বাইর হয়ে ওরা এই কথাটাই বলবে যে এই কাজটা নবীওয়ালা কাজ, এই হক কাজ, এই কাজটারা এখন ওলামা একরাম বাধা দিতেছে, করতে দিতেছে না। এই কথা কয়া মানুষের দিলের মধ্যে সবচেয়ে বড় একটা ঘৃণা, একটা বীজ ঢুকাই দিতেছে। এইটা তো রাষ্ট্র বুঝতেছে না, বুঝতেছে না, সরকারও বুঝতেছে না, দেশের মানুষও বুঝতেছে না মেহনতটা ওরা কি করতেছে। আমি যদি প্র্যাকটিক্যালি বাস্তবে সরকারের এরকম কোন মিডিয়ায় আমি যদি ওদের জিনিসগুলা বাস্তবে প্র্যাকটিক্যালি যদি আমি সরাসরি বলতে পারি, আসলে হাতে কলমে এরকম সাক্ষী প্রমাণ নিয়ে পরে ওনারা বুঝবে। তারপর ওই ছেলেটার জামাতে টেকলোই না, কারণ ওনার ভিতরে ছিল আলেমের একটা মহব্বত। জি জি জি, শুনেন আমি আসলে একদম ব্যস্ত, সময় দিতে পারছি না। আমি আপনাকে জি বলেন। উনি ওই ছাত্রটা বললো যে এখন আমি কি করতে পারি, এই জামাতে তো আমার থাকা যাবে না, এখানে ওরা আলেম বিদ্বেষী কথা বলে, আলেম ওলামারা এই কাজ করি দেয় না, এই দাওয়াতের কাজের বিরোধিতা করতেছে। পরে শেষ পর্যন্ত ওই ছেলে ওই দিনে খাওয়া দাওয়া করি মনে হয় সকাল 10টার দিকে বাইরে গেছে, ওই অবস্থায় বাড়ি চলে গেছে, নওগাঁয় চলে আসছে। তারপরে আমার একটা আপন মামাতো ভাই, উনি ভার্সিটিতে পড়তো, প্রথমে একটা জামাতে গেছে, 3 দিনের জামাতে। তা ওই সময় মেহনতটা ছিল, উনি জামাতে গেছে। তারপরের মাসে ওলামা একরামের মেহনতে ওলামা একরামের সাথে 3 দিনের জামাতে গেছে। তারপরে 3 দিনের জামাতে যাওয়ার পরে আমাকে ফোন দিচ্ছে যে ভাই আমি প্রথমে 3 দিনে এটাচির সাথে সময় লাগাইছি, আমার তো অনেক ভুল হয়ে গেছে, আর কোনোদিন ভুল করিও এই জামাতে যাওয়াও যাইবে না, আর যাওয়াটাও ঠিক না। কারণ আমি আলেমের জামাতে যাইয়া বুঝছি, দেখছি যে আলেমগণ হইতেছে কি দিনের ব্যাপারে কি শিখাইতেছে, আর এটাই তীরে মানুষকে কি বিভ্রান্তি করতেছে। ওই অবস্থায় তার স্টুডেন্ট জীবনটা শেষ করতে পড়ালেখা কোনোদিন আর এটাই তীরে জামাতে যায় নাই। ওই অবস্থায় উনি সিঙ্গাপুরে যে জব করতেছে। এক একটা স্টুডেন্ট ওদের জামাতে যারা এরকম দিন বোঝে তাদের কাছ থেকেই বোঝা যায় যে তারা কি বিষটা ঢুকাইতেছে। আপনি শোনেন, আপনি আমার হাতে একদম সময় নাই, কিন্তু আপনি মাঠ পর্যায়ের একজন সাথী ভাই হিসেবে আপনি যে প্রমাণগুলো দিলেন এগুলো মানে আমরা এগুলো অ্যানালাইজ করি, এগুলো আমাদের কাছে আছে। অর্থাৎ আলেম বিদ্বেষিতার যে ব্যাপারটা, এটা অন্যান্য মানুষ যেভাবে করে তার চাইতে ইতাআত অংশের কিছু মানুষ এতটা আলেম বিদ্বেষী তার মধ্যে ডুবে আছে, এতটা আলেম বিদ্বেষী এবং এত কৌশলে, এত হার্ড লাইনে এবং এত দূর থেকে এবং এত ভদ্র ভাষায়, যা অন্য কোনো আলেম বিদ্বেষী গ্রুপ এটা করে না। এটা আমাদের কাছে নলেজে আছে, কিন্তু আমরা সেটা এখনো বলি নাই। কিন্তু আপনি আজকে বলার দরুন আমি বলতে বাধ্য হলাম আপনার কাছে। এটাও আখলাক টিভি থেকে ইনশাআল্লাহ আসবে, কারণ তারা কোন কোন অ্যাঙ্গেলে আলেম বিদ্বেষিতা করে, কি কিভাবে মানুষকে ধোকা দেয়, কি কিভাবে আলেমদের বিরুদ্ধে মানুষকে খেপায়া তোলে, কি কিভাবে মানুষকে মিসগাইড করে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমাদের কাছে আছে। আমরা আস্তে আস্তে বলবো। তবে আমরা এখনো চাই যারা ইতাআত অংশের ভালো মানুষ আছেন, ভালো মনের মানুষ, এই যেমন আপনি একটা ছেলের কথা বললেন, স্টুডেন্টের কথা বললেন, সে ফিরে গিয়েছে, ওইভাবে যারা ভালো মনের মানুষ তাদের বিবেকের কাছে আমরা ছেড়ে দিব, ওনারা যাচ পড়তাল করবেন, যাচাই বাছাই করবেন। তবে এনাদের আলেম বিদ্বেষিতা অনেক আপার লেভেলের, যেটা খুব সহজে আমজনতা বুঝতে পারে না। এটা আছে, এটার ডকুমেন্টও আছে। জি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন আপনি। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো এটা জনগণকে দেওয়ার জন্য। জি, আর একটা মিনিট সময় দেওয়া যাবে? আমাদের নীলফামারী জেলার যে উনি আমির বর্তমান, জি জি, আমি থাকা অবস্থায় ছিল আগে থাকিয়া, পুরো একজন সরকারি কলেজের একজন প্রফেসর, আমাদের নীলফামারী জেলা মার্কাজের আমির। সে সময় আমাদের 2 ভাগ হওয়ার আগেও ছিল এবং 2 ভাগ হওয়ার পরও এই মার্কাজের জিম্মাদার উনি এবং মার্কাজ ওদের আয়ত্তে ছিল। কারণ আমাদের জেলায় ওলামা ইকরামের সংখ্যা একবারেই কম, আমজনতা বেশি। উনি এখন পর্যন্ত এটাতেই আছে, প্লাস ওনার যে মিশে একজন আলেমের সাথে উনি এটাত করার কারণে আর একজন আলেম হকের উপর থাকার কারণে ওনার মেয়ে পর্যন্ত ওই আমির তার মেয়েকে ছড়াই নিছে একজন আলেমের কাছ থেকে। এখন আপনি জাতিকে কিভাবে এই জিনিসগুলো অবশ্যই জানানো দরকার। জি জি জি, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং আপনার সাথে যোগাযোগ থাকবে। আপনি আমাদের সাথে যোগাযোগ রাখবেন, প্রচুর পরিমাণে কল করে তো মানুষ, গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা জাতির সামনে দেবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ, দোয়া চাই ভাই। আপনি জাতির কাছে জিজ্ঞাসা ক্লাস করেন, ইনশাআল্লাহ জাতি যে কিভাবে একজন আলেমের কাছ থেকে ওনার এটা উনি আলেমের পক্ষে থাকার কারণে তার মেয়েকে ছাইরে নেয়। জি জি জি, ইনশাআল্লাহ দোয়া চাই। জি আচ্ছা, ইনশাআল্লাহ। দোয়া চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।